নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদেরকে আরো একবার স্বাগত। আজ 18ই এপ্রিল, মানে রাত পোহালেই লোকসভা নির্বাচনের একেবারে প্রথম দফার যে ভোট, যার মধ্যে পশ্চিমবঙ্গেরও তিনটে লোকসভা কেন্দ্রের ভোট হবে, তা হতে চলেছে। মানে একেবারে প্রস্তুতির শেষ মুহূর্ত। আর সেই প্রেক্ষিতে আমরা আজকে কলকাতা স্টুডিওতে এমন একজনকে নিয়ে আপনাদের সামনে এসেছি, দিল্লি চলো 2024 নিয়ে, যার আসনটা নিয়ে একটা দীর্ঘদিন ধরেই চাপানুতর চলছিল, আলোচনা চলছিল, তর্ক বিতর্ক ছিল। কারণ পশ্চিমবঙ্গের 42টা লোকসভা আসনের মধ্যে বোধহয় এই আসনটাই সবচেয়ে হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র। কারণ এই কেন্দ্রটা নিয়ে গোটা পশ্চিমবঙ্গবাসীর তো বটেই, ভারতবর্ষেরও অনেক মানুষেরই এদিকে একটা নজর রয়েছে, এদিকে একটু তাকানোর ইচ্ছে প্রায় সবার রয়েছে, সে যে যেখানেই থাকুক না কেন। কারণ আমরা এমন একটা আসনের কথা বলছি, এমন একটা আসনকে নিয়ে কথা বলছি, যেটা নিয়ে বেশ কয়েক বছর ধরে একটা আলোচনা, তর্ক বিতর্ক লাগাতার চলে আসছে। সেই লোকসভা কেন্দ্রটার নাম ডায়মন্ড হারবার। আমরা জানি ডায়মন্ড হারবারে শেষ দুবারের সাংসদ এই মুহূর্তে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তৃতীয়বারের জন্য ভোটে প্রার্থী হয়েছেন এবং প্রার্থী হওয়ার জন্য তিনি বেশ কিছুদিন ধরে প্রচারের আলোয় ছিলেন, বিভিন্ন কাজকর্ম ভোটের আগে করছিলেন, এরকমটা দেখা গেছে। কিন্তু তার বিরুদ্ধে মুখ কে হবেন, বিরোধী মুখ কে হবে, সেই নিয়ে কিন্তু একটা এই 2024 ভোটের আগে বিভিন্ন জল্পনা তৈরি হয়েছিল। একটা সময় নওশাদ সিদ্দিকী তিনি বলেছিলেন তিনি জনতা চান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কিন্তু তিনি এক অজানা কারণে তিনি সরে গেলেন, রণে ভঙ্গ দিলেন। প্রার্থী কে হবে, সিপিএম তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিল, আইএসএফও তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিল, বাকি রইল বিজেপি। তারা অবশেষে গত পরশুদিন তাদের প্রার্থীর নাম ঘোষণা করলেন। মাঝখানে প্রশ্ন উঠছিল যে বিজেপি প্রার্থী কবে দেবে। জেলার সভাপতি, রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেছিলেন যে একটা চমক থাকবে। 2 দিন পর 3 দিন পর সেই চমকের উত্তর পাওয়া গেল এবং গত পরশু বিজেপি জানিয়ে দিল যে যিনি এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামছেন, যিনি চাইবেন 1 ইঞ্চিও জায়গা না ছাড়তে, তিনি এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেরই ভূমিপুত্র, জন্ম থেকে বেড়ে ওঠা, পড়াশুনো সবটাই তার সেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যেই। তিনি এর আগে দুবার 2009 এবং 2014 দুবার লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সোমেন মিত্র যেবার সাংসদ হয়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম টার্ম, দুবার তিনি প্রার্থী হয়েছিলেন। শুধু তাই না, তিনি জেলা সভাপতি ছিলেন 4 বছর এই দক্ষিণ 24 পরগনার। তার মানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটা তার সাংঘাতিক রকমের চেনা, হাতের তালুর মতো, হাতের মুঠোর মধ্যে তার ডায়মন্ড হারবার লোকসভা রয়েছে। তিনি মাঠে নামছেন। তিনি কে? তিনি হবেন অভিজিৎ দাস, যার ডাকনাম বা যাকে সবাই চেনেন ববিদা হিসেবে। সরাসরি আমরা অভিজিৎ দাস ওরফে ববিদার কাছে চলে যাব। অভিজিৎ, নমস্কার। নমস্কার। সংকেত মিডিয়া আপনাকে স্বাগত। অবশেষে জল্পনার অবসান হয়েছে, আপনি এবারেও প্রার্থী। শেষ 4 বারের মধ্যে 3 বার আপনি প্রার্থী। 2019-এ খালি আপনি প্রার্থী ছিলেন না, কিন্তু সে সময় আপনি জেলা সভাপতি ছিলেন, যদি আমার স্মৃতি কোথাও ইয়ে না করে। তো ডায়মন্ড হারবার লোকসভা তো একেবারে হাতের তালুর মতো চেনা। আপনি প্রার্থীটা হলেন একটু পরে, কিন্তু কোথাও কি তাতে পিছিয়ে রইলেন একটু, নাকি কোনো অসুবিধা নেই, একেবারে T20-র মতো ব্যাট করে বেরিয়ে যাবেন?
প্রার্থী হিসেবে আমার নাম সকলের শেষে ঘোষণা হয়েছে, আপনারা বলছেন, ঠিকই বলছেন হয়তো আপনাদের দিক দিয়ে, তবে কোনো দেরির বিষয় নেই। কারণ 543টা সিটের মধ্যে সব থেকে সেন্সিটিভ সিট হচ্ছে আমাদের ডায়মন্ড হারবার। তার প্রার্থী দিতে গেলে অনেক ভেবেচিন্তে করা উচিত যে কোনো দলের ক্ষেত্রেই, এবং ন্যাচারালি সেটাই করেছে বিজেপি। কারণ একমাত্র লোকসভা যেখানে কোনো পঞ্চায়েত ভোট করতে দেওয়া হয় না, নমিনেশন করতে দেওয়া হয় না, যেখানে একমাত্র লোকসভা যেখানে পুলিশের সঙ্গে ক্রিমিনালও একজোট হয়ে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে, যেখানে ডেমোক্রেটিক রাইটস বলে কিছু নেই, যেখানে পঞ্চায়েতে নিজের মনোনীত লোকদের বসিয়ে তাদের কাছে কমিশন নিয়ে একজন যে নিজেকে যুবরাজ বলে, যার বাবা কোনোদিন রাজা ছিল না, যার মা কোনোদিন রানী ছিল না, সে মিডিয়ায় এসে মিডিয়া টাইগারের মতো বড় বড় ডায়ালগ দেয়। সুতরাং সেখানে প্রার্থী হতে গেলে তো অনেক কিছু ভাবতে হবেই। মাননীয় নরেন্দ্র মোদীজি, মাননীয় অমিত শাহজি, এই রাজ্যে যারা অবজারভার আছেন তারা, মাননীয় রাজ্য সভাপতি, রাজ্যের সাধারণ সম্পাদক সংগঠন, রাজ্যের এলওপি, সকলের কাছে আমি কৃতজ্ঞ যে অভিষেকের মতো অভিশাপকে ডায়মন্ড হারবার থেকে উৎখাত করার জন্য দায়িত্ব আমাকে তারা সঁপে দিয়েছেন। এবং আমার সঙ্গের একজন নিষ্ঠাবান স্বয়ংসেবক হিসেবে আমি আপনাদেরকে বলতে চাই, আমি এখন ছোটবেলা থেকে যেটুকুনি কাজ, যেটা দায়িত্ব করি, যখন পড়াশোনা করেছি পড়াশোনার মতো করেছি, যখন পেপার পড়ি মন দিয়ে পেপার পড়ি, টিভি যখন দেখি মন দিয়ে টিভি দেখি, খাই যখন মন দিয়ে খাই, সংগঠনে যেমন করেছি মন দিয়ে করেছি, আর নির্বাচনের লড়াইটাই মন দিয়েই লড়ব। এবং একই সঙ্গে এটা বলছি, যদি আর সমস্ত লোকসভার মতন যদি এখানটাও কোনো ইনসিডেন্ট না হয়, জামানত রাখতে গেলে তো 60.66% ভোট দরকার। তৃণমূল প্রার্থীর কপালে দুঃখ আছে, জামানত এবার হারানোর সম্ভাবনাই বেশি। না, আপনি এটা বলছেন, আমি আপনাকে থামাই। আপনি প্রথমেই বললেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হওয়াটাই এখানে কঠিন। আপনি যে অভিযোগটা করলেন সাংঘাতিক অভিযোগ, যে পুলিশ এবং গুন্ডা বাহিনী একসঙ্গে মিলে ভোট করায়। এই যদি পরিস্থিতি হয়, আপনাকে তো দেখে আমার কোথাও গুন্ডা মনে হচ্ছে না, তাহলে আপনি এদের সঙ্গে লড়বেনটা কিভাবে? না, গুন্ডা পথে তো নয়। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা ছোটবেলা থেকে যেটা পড়েছি যে পেন শার্পার দ্যান শোর্ট, সেভাবে আমরা মানুষ হয়েছি। আমাদের পরিবারও সেভাবে আমাদেরকে মানুষ করেছে, আমাদের ভাই বোনদের প্রত্যেকে মাস্টার ডিগ্রি, আমরা হোল্ডার। ছোটবেলা আমার বাবা মারা গিয়েছিলেন, তো মা পড়াশোনাটা করতে বন্ধ করেননি। কিন্তু আমরা যখন ছোটবেলাতে প্যারাগ্রাফ এসে রাইটিং এ যখন পড়তাম যে ক্রিমিনালাইজেশন বা পলিটিক্স যখন লিখতাম, সেটা 2014 থেকে এতদিন সংগঠন করার পর প্রথম দেখলাম, সেটা উপলব্ধি করলাম অভিষেক ব্যানার্জি রাজনীতিতে আসার পর। এবং তার ফলে হাজার হাজার শুধু কর্মীদের নয়, আমি যে ওর এগেনস্টে প্রতিদ্বন্দ্বী ছিলাম না 2014-এ, পৃথিবীর ইতিহাসে কোথাও দেখাতে পারবেন না যে কোনো লোকসভার প্রার্থীর বিরুদ্ধে যে দাঁড়িয়েছে তাকে কেউ ক্রিমিনাল দিয়ে অ্যাটাক করে পঙ্গু করে দেয়। আপনার ক্যামেরাম্যান ছবি তুলছিল না, সিঁড়ি দিয়ে আমাকে যখন সিকিউরিটিকে ধরে ধরে আমি উঠছিলাম, আমার নিচের পুরো পোর্শনটাকে পঙ্গু করে দিয়েছে। 2014-এ নিশ্চয়ই আপনাদের মনে আছে যে প্রতিদিন আমি 25 থেকে 30 কিলোমিটার পায়ে হেঁটে ক্যাম্পেনিং করেছিলাম, কারণ কোনো দেয়াল ফাঁকা রাখিনি। আমি সঙ্গে সঙ্গে 12 লক্ষ হ্যান্ডবিল ছাপিয়ে আমি প্রতিটা বাড়ি বাড়ি গিয়েছিলাম। যে সময় বিজেপির ব ছিল না দক্ষিণ চব্বিশ, সেই সময় 2 লক্ষের উপর ভোট পেয়েছিলাম। দক্ষিণ চব্বিশ 4টে যে লোকসভা, অন্য 3টে লোকসভার ডবল পেয়েছিলাম।
বিজেপির প্রার্থীদের থেকে। এইভাবে আমি খেটে তৈরি করেছিলাম। অভিষেকের খুব ভয় আছে আমার পাটাকে, লোকে ভালোবাসে আমি ঘরে ঘরে ঢুকে যেতে পারি। ওর ভয় আছে আমার হাতটাকে, ওর ভয় আছে আমার ঠোঁটটাকে, ওর ভয় আছে আমার চোখটাকে। যার জন্য যখন অ্যাটাক করে ছুরি দিয়ে আমার চোখ দুটো অন্ধ করতে গিয়েছিল, দেখবেন আমার যে ছবিগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন, সে সময় যখন কভার করেছিলাম আপনারা, যখন ছুরিটা মারতে গিয়ে আমি হাত দিয়ে গার্ড করে দিই, ছুরিটা গিয়ে আমার কপালে বেঁধে যায়, যার ফলে চোখটা আমার বেঁচে যায়। কিন্তু লিগামেন্ট গুলো ওরা মোটা মোটা লাঠি দিয়ে এনে এমন মেরেছিল আধ ঘন্টা ধরে যে আমার পুরো পায়ের লিগামেন্ট, আমার দুবার অপারেশন অলরেডি হয়ে গেছে, পাই প্লেট, স্পাইনাল কর্ড ফ্র্যাকচার, লিগামেন্ট গুলো অপারেশন করতে হবে, টাইম পাচ্ছি না, সংগঠনের কাজে আছে। এত নৃশংসতা আপনি কোথায় পাবেন না। যে আমার মতো একটা লিডার, যে লিডারকে সিপিএম আমলে সকলে ভালোবাসে, কোনদিন কেউ বলতে পারবে না কোন লিডার আমাকে অসম্মান করেছে। সোমেন মিত্র আমার কাছে 2009-এ দাঁড়িয়েছে, সোমেন দা আজকে নেই, যথেষ্ট আমাকে সম্মান করতেন। কোনোদিন কোনো ক্রিমিনাল এলি লাইন আপনি ছাড়া কোনোদিন কথা বলেনি। তৃণমূলের প্রচুর নেতা আছে, যারা এমএলএ আছেন, এমপি আছেন, যথেষ্ট আমাকে রেসপেক্ট করেন। আমি এইরকম ক্রিমিনাল মাইন্ডেড কোনো ব্যক্তিকে আমি দেখিনি, আমি আমার জীবনে দেখিনি। আমি আপনাকে এখানে দুটো কথা বলবো। প্রথম হচ্ছে যে ভয়াবহ ইতিহাসের কথা আপনি শোনালেন 2014, তারপরেও তার মানে আপনার অসীম সাহস যে আপনি তারপরেও সেই 2024-এ 10 বছর পর প্রতিদ্বন্দ্বিতায় নামছেন। আবারও তো একই জিনিস হতে পারে। দেখুন 2014 আপনাকে অ্যাটাক করেনি, 2014 তো দাঁড়িয়েছিল, হ্যাঁ 71,000 ভোটে জিতেছিল, অর্থাৎ 36,000 ভোট যদিও কম পেত তাহলে হেরে ভূত হয়ে যেত। বিজেপির কিছুই ছিল না তখন, আমাদের মাত্র একটা এমএলএ সময় গড়চায়, এখন যেমন 70-75টা আছে। তো বিষয়টা হচ্ছে যে আমি থার্ড পজিশনে থাকলো ও হেরে যেত। আমার কাছে এখনো সে কমপ্লেন লেটার আছে, নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন, ডিএম ডিও সবাইকে করেছিলাম, প্রশাসনকে পুরো নিয়ে নিয়েছিল, যেহেতু রাজ্য সরকার ওদের ছিল। 400-র উপর বুথে ক্যাপচার করেছে। আপনার ওখানে দিলীপ দাকে জিজ্ঞেস করবেন না, অনেস্টলি জিজ্ঞেস করবেন উনি কত বুথ ক্যাপচার করেছিলেন ওনার ক্রিমিনাল বাহিনী দিয়ে, সাগর বাহিনীকে দিয়ে। মানে দিলীপ মন্ডলের কথা অবশ্যই, যিনি এখন মন্ত্রী আছেন। তার সাথে তো আপনার ব্যক্তিগত সম্পর্ক ভালো। না, ব্যক্তিগত সম্পর্ক জিনিসটা আলাদা, আমার সঙ্গে কারো খারাপ সম্পর্ক নাই। আমরা সবাই মারা যাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি জীবনে ওর সঙ্গে কথা বলিনি, আর যতদিন বেঁচে থাকবো কোনোদিন কথা বলবো না, কারণ ও আমার নজরে ঘৃণার স্তরে রয়েছে। যে ক্রিমিনাল দিয়ে প্রতিপক্ষকে মারায়, আমরা তো জীবনে কাউকে চড় পাইনি। আমি আমার রাজনীতিতে আসি, আমার মা বলেছিল বাবু তুই যাবি না। মানে কেন মা? এডুকেটেড পার্সনরা যদি না আসে, রাজনীতি নোংরা লোকেরা ভর্তি হয়ে যাবে। বলছে এক শর্তে যেতে পারবি, কোনোদিন কারোর উপকার না করতে পারিস, ক্ষতি করবি না। না মা, কারো ক্ষতি করবো না, আমি তোমাকে কথা দিচ্ছি। দুর্নীতি যেন তোর কাছে গ্রাস না করে, আমি না আমার জীবনে করতে দেবো না, আমরা সঙ্গে সঙ্গে পাবো। আমাদের কোনোদিন এই যে এত যে আমাদের কর্মীদের এই হচ্ছে, আমার কি স্ট্রেংথ নেই? আমাদের কি ছেলে নেই? আমরা কি চিমনি কাটার মতো কি আপনি শক্তি প্রয়োগ করতে পারতাম না? একটা উদাহরণ দেখাতে পারবেন? এত কিছু অত্যাচার করে, তবু জানি ওদের তৃণমূলের পুলিশ, তবু তাদেরকেই বলি ইচ্ছা করে একটা আমাদের মন্ডল প্রেসিডেন্ট উত্তম মাকে জোর করে অ্যারেস্ট করে ঢুকিয়ে রেখে দিয়ে 3 দিন ভিসিটা আছে। অথচ এই এসপি আইসি বলছে না বাবু, আমরা ইনকোয়ারির জন্য ওকে জিজ্ঞাসাবাদ করছি, আমরা ছেড়ে দেবো, কয়েক ঘন্টার মধ্যে ছেড়ে দেবো। স্পাইনলেস পার্সন এখানকার পুলিশ অফিসাররা। এই এসপি, অ্যাডিশনাল এসপি এদেরকে আমি বলি যে আপনাদের কি মা বাবা কি আপনাদের পড়াশোনাকে তৃণমূলের ফান্ড থেকে কি আইএস করেছিল? তাদের পয়সা কি আপনাদেরকে ট্রেনিং দিয়েছিল কোচিং এ? যেরকম মেরুদণ্ড দেখিয়ে রয়েছে তৃণমূল পার্টির কাছে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমাদের কাছে মূলত আইএস আইপিএস একটা বিশাল ব্যাপার। ভালো ভালো বাড়ির ঘরানার ছেলে আমরা যারা ছিলাম, আমরা মনে করতাম না আমরা আইএস হবো, আইপিএস হবো, আমি সঙ্গে চলে এলাম। তাই তো তৃণমূল জমানার ফলে কোন ভালো বাড়ির বাবা মারা তাদের ছেলে মেয়েদের চাইবে না যে আইএস আইপিএস এ মশাবি করে চাকর বৃত্তি করবে। তৃণমূল আইএস আইপিএস
স্ট্যান্ডার্ডটাকে এইভাবে নামিয়ে দিয়েছে। এটা সমাজের পক্ষে মোটে ভালো নয়। এতে সমাজের কোয়ালিটি কোনোদিন বাড়বে না। ওদের রেজিম শেষ হবে, সমাজটাকে শেষ করে দিয়ে যাবে। এটাকে তুলতে আবার খুব কষ্ট হবে। এটা তো আপনি সমাজের কথা বললেন, আমি অন্য কথা বলতে চাইছি যে ভোটে আপনি বলছেন যে এখানে ভোট হয় না, এখানে ভোট করায় না, করতে দেয় না। আপনি বলছেন যে এই মুহূর্তে যারা প্রশাসনে আছেন তারা দলদাস হয়ে গেছে। তাহলে এই দুটো যদি পয়েন্টকে আমি এখানে ধরি, তাহলে 2024-এ আর 1 মাস 7 দিন বা 1 মাস 12 দিন বোধহয় বাকি আছে আপনার ভোটের। এই 1 মাস 12 দিনে কি করে সাধারণ মানুষ ভোটটা দেবে? আপনি বলছেন ভোট হচ্ছে না, প্রশাসন দলদাসে পরিণত হয়েছে, তাহলে আপনি চিন্তা কি করে? আপনি উল্টো দিকে আবার আপনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জামানত বরজপ্ত হয়ে যেতে পারে। এই রসায়নটা আমি খুঁজে পাচ্ছি আচ্ছা, আপনি কি বলেন যে ক্রিমিনালদেরকে রেজিস্ট করার জন্য ক্রিমিনাল উপযুক্ত? না, তার মানে কি আমি কি ক্রিমিনাল আমরা কি করবো? না, আমরা সেই স্তরে নই। ও যদি এত মনে করতে যে এত ভালো সাংসদ হিসেবে কাজ করেছে, এত ফেস টু ম্যান টানানোর দরকার কি? ওই পাশে লোককে মিলাত না। এই যে গত যে 1 মাস ধরে ও 10-12 কোটি টাকা বড় বড় হোর্ডিং, ফ্লেক্স, ব্যানার টানিয়েছে, ও তো 2বারের সাংসদ। কিসের দরকার এত খরচা করা? সরকারি জমিগুলোকে কিভাবে দেখছে না, ফ্লেক্স ব্যানার গুলো টানিয়েছে, ভিডিওগুলো পাঠিয়েছে, দেখেছেন তো গ্রুপে আপনাদের সাংবাদিকদের, যে কিভাবে বাধ্য করেছে ডিএমকে, এমসিসি টিমকে দিয়ে ওগুলো সমস্ত খোলাতে। একের পর এক অভিষেকের ছবি সম্বলিত ফ্লেক্স ব্যানার গুলোকে ছেড়ে ছেড়ে নামানো হচ্ছে। যে ভালো কাজ করবে মনে তাকে এমনি ভোট দেবে লোকে। তার এত প্রচারে কিসের দরকার? আতঙ্কে রয়েছে। ডায়মন্ড হারবারে ভোট এবার টিএমসির বিরুদ্ধে ভোট হবে না, বিজেপির বিরুদ্ধে ভোট হবে না, কংগ্রেসের বিরুদ্ধে ভোট হবে না, আইএসএফ এর বিরুদ্ধে ভোট হবে না, সিপিএম এর বিরুদ্ধে ভোট হবে না। ইচ এন্ড এভরি পার্সন যারা এখানকার সিটিজেন আছে, যারা নাগরিক আছে, যারা ভোটার আছে, তাদের প্রাইম অ্যান্ড ফরমোস্ট টার্গেট এবার লোকসভা ইলেকশনে ডায়মন্ড হারবার ক্ষেত্রে। অন্য কোথায় আছে কি আছে আমার জানার দরকার নেই। ডায়মন্ড হারবার ক্ষেত্রে স্পেশালি বলছি, একটাই এদের সিঙ্গেল টার্গেট, অভিষেক হটাও, ডায়মন্ড হারবার বাঁচাও। আপনি এটা বলছেন, আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আতঙ্কে আছে। আমি বলবো যে আপনারও তো আতঙ্কে থাকার কথা, কারণ আপনার উপর তো আবার আক্রমণ হতে পারে, একেবারে শারীরিক আক্রমণ এর আগে হয়েছে, আবার হতে পারে। ভোট যদি না হয়, এবারও যদি ভোট করতে দেখুন, আমি এসকেপিস্ট নই, আমার সঙ্গে ট্রেন স্বয়ংসেবক। যখন আমি দেখতে পাচ্ছি দূর থেকে ওর ক্রিমিনাল আসছে, তখন সিলভা মরুগঞ্জ ছিল, 44 মিনিট টাইম, আমি বলছি ওরা আক্রমণ করবে, আমি ফোর্স পাঠান। আমাকে উনি বলছেন যে কেন আপনি গেছেন, সব কল লিস্ট রয়েছে আমার কাছে। এসডিপি মিথুন দেখে বলছে দাদা আমি সাগরে, সব প্ল্যান মাফিক। আইস থেকে বলছে না আমি অ্যাপেল হসপিটাল এসেছি। আমি যখন বুঝলাম যে ওরা আসছি, আমি আনসারে আমি পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমাকে চলে গেছে। যাওয়ার পর ওখানকার যে সমস্ত মহিলারা ছিল, যারা যুব ছেলেরা ছিল, ওদেরকে ধরে ওরা অ্যাটাক করতো, তুলে নিয়ে গিয়ে রেপও করে দিতে পারতো। ওদের তো সেই রকমই সব ক্রিমিনাল বাহিনী। আমি প্রত্যেককে ঘরে পাঠিয়ে আমি কোনো দাঁড়িয়েছিলাম, আমি কিন্তু পালাইনি, আমি এসকেপিস্ট নই। আর অভিষেকের ক্রিমিনাল বাহিনীর মতো না, এর থেকে বড় বড় ডন ছিল উত্তরপ্রদেশে, সব ইতিহাসের পাতা হয়ে গেছে। 2026-এ আসার পর মিলে নেবেন আমার কথা, ববির কথা, বেঁচে থাকি আর না থাকি, সমস্ত ডন নেই যার রয়েছে সব ইতিহাসের পাতায় নামও উঠে যাবে। আপনি বলছেন যে সেই সময় আপনি দাঁড়িয়েছিলেন, রেজিস্ট করেছেন আপনার সমর্থকরা যাতে করে বাঁচে। এই আক্রমণ তো এবারেও হতে পারে, সেইটার জন্য আপনি কি প্ল্যান করেছেন? না, কিছু তো প্ল্যানিং আছে, আমি বলবো কেন আপনাদের? ঠিক কথা, স্ট্র্যাটেজি বের করতে নেই, আমি তো বলবো না। আমি যেটুকুনি করবো অ্যাডমিনিস্ট্রেশন যদি আগে ওর এই প্রচার আমাদের ফ্লেক্স ব্যানারটা হাতে দেবো না, ওর আমি লাগাতে দেবো না। গিভ অ্যান্ড টেক পলিসি। ও ক্রিমিনাল বাহিনী দিয়ে আমাদের ফ্লেক্স ব্যানার গুলো ছেড়ে ফেলছে, ফ্ল্যাগ লাগাতে দেবে না, যেন ওর পৈতৃক সম্পত্তি, ডায়মন্ড হারবার পৈতৃক সম্পত্তি থেকে আমার পৈতৃক সম্পত্তি, ওর নয়, ওদের কালীঘাটে। হ্যাঁ, ওরা জমি হাঙ্গরদের পরিবার, ওদের নজর 2009 থেকে আপনারা জার্নালিস্টরা জানেন না, আমি জানি, যেহেতু প্রফেসর আমি ছিলাম। 2009 থেকে জমি ফাইল আমার কাছে রয়েছে, ওর মা বাবার নামে জমি কেনা। ক্লিপস অ্যান্ড বাউন্সের কথা আপনারা এখন বলছেন, 2014 আমি প্রথম ওপেন করি ওদের ফাইল। ও জেএমপি অফিস, ক্লিপস অ্যান্ড বাউন্সের জমি, যেটা হাইকোর্টের অর্ডারে এখন ইডি সিজ করে গেছে।
অভিজিৎ দাস ববি যদি কিছু না থাকতো, অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে ওর এমপি অফিস কেন ববির বাড়ি 300 মিটার আগে ওই বাড়িপুরের গলির মধ্যে গিয়ে করতে গেল? আর কেন 60-70টা শওকত বলে ক্রিমিনালদের ওই পিস্তল সমেত কোমরে ট্যাকে গুজিয়ে ওদেরকে এনে রাখতো পুলিশ পাহারায়? জিজ্ঞেস করুন ওকে যে কেন ওই ডায়মন্ড হারবার রোডের পাশে বাড়িপুরের ঢোকার মুখে ওই যে আমরা তো ওইটা গলি বলি, এবং আমি যেদিন ক্ষমতা আসবো ওটাকে কিভাবে চড়া করবো দেখবেন। তো ওই গলিতে ববিকে উঠতে দেবে রামতলায়, উঠতে পেরেছে আমাকে? ওর মনে ভয় ছিল, কেন আমি বিজেপিতে আসার পর আমার আশেপাশের সমস্ত বুথগুলো লোকসভা এমনি বিধানসভাতে সব বিজেপি যেতে, কোনোদিন কাউকে বলেনি বিজেপির ভোট দিন। প্রত্যেক আমাকে ভালোবাসে, জানে, সঙ্গে স্বয়ংসেবী হিসেবে প্রত্যেকের সময় একটা আত্মীয় সম্পর্ক। সেই জন্য আমাকে লোকালি অ্যাটাক করলো না, করলো ডায়মন্ড হারবার কপাঘাটে। যদি 2019 আমি দাঁড়িয়ে পড়ি, ঠিক 2 মাস আগে আমাকে অ্যাটাক করলো, জানে প্রাণী মেরে বলে হয়ে চলে যাবে, আধমারা করে দিল পুরো নিচের পোর্শনটা, পঙ্গু করে দিল, জানে আর কোনো উঠতে পারবে না। অষ্টম গর্ভের সন্তান আমি, আমার মা বলতো, জন্মাষ্টমী তিথিতে জন্মেছে, স্বয়ং ভগবান আমার সঙ্গে আছে, ও কি মারবে আমাকে? ভগবানের ইচ্ছায় বেঁচে ফিরেছি, মানুষ আমাকে ভালোবাসে। যত ফ্যাক্টরি এখানে আছে তাদের মিনিমাম ওয়েজেস আমি করে দিয়েছিলাম। ওই শ্রমিক দল সিপিএম কোনদিন করেনি, 1948 মিনিমাম ওয়েজেস অ্যাক্ট। 2010 সালে ববি কাজতে হয়েছিল 70-80 টাকা থেকে 225 টাকা করে দেওয়া। প্রত্যেকটা ফ্যাক্টরিকে গিয়ে জিজ্ঞেস করুন, হিন্দু হোক, মুসলমান হোক, তৃণমূল করুক, সিপিএম করুক, তাদেরকে বলুন যে ববি কে? প্রত্যেকে বলে ভগবান পাঠিয়েছে, আল্লাহ পাঠিয়েছে, যার জন্য আমরা করে খেতে পাচ্ছি। আপনাকে মনে হয় কি যে যেখানটা অ্যাভারেজ একটা জেলায় যেখানে 1 লাখ করে ভোট হচ্ছে, হয়তো 10,000 হয়, 20,000, 2 লাখের উপর ভোটটা কি এমনি হয়ে গেছিল 2000 পরে কিছু না করাতে? বিজেপি তো সংগঠন বড় ছিল না। অভিষেক ব্যানার্জি জানে যে আমি কি, ওর নামটা বেশি করতে চাই না, ওর ফলে মার্কেটিং হয়। ওকে ছাড়ার নেই, ছাড়বো না ইলেকশনে, আপনি জেনে রাখবেন, দেখে ওর কত ক্রিমিনাল, আমারও কি দম আছে। আপনি ওনার ক্রিমিনাল বাহিনীর কথা বলছেন, কিন্তু আমরা তো দেখেছি উনি কাজও করেন। আমরা দেখেছি যে পুজোর আগে উনি বাড়ি বাড়ি লোকেদের বাড়িতে জিনিসপত্র পাঠানোর জন্য বিভিন্ন জায়গায়, মানে ওনার সমস্ত বিধানসভায় চোরাই টাকা থাকলে সবাই করে, ও করবে করতে সাংসদ হিসেবে, সাংসদ হিসাবে অভিষেক ব্যানার্জি এক্সপেরিমেন্টালি ফেল হবে। বলবেন কেন? প্রমাণ করে দেবো, ওকে ডাকুন না একদিন কোথাও, নাকের জল কি বলবো আমি আর, যদি এক না করে দিতে পারি তো আমার নাম ববি না। আচ্ছা, আপনি কি মনে করেন নবনালন্দার ক্লাস 8 একটা টিসি পাওয়া ছেলে, যে প্রতিটা সাবজেক্টে পেয়েছিল সিঙ্গেল ডিজিটের নাম্বার, যাকে টিসি দিতে বাধ্য হয়েছিল নবনালন্দা কর্তৃপক্ষ, সেই ছেলেটা কোনোদিন আমাদের যে কোনোদিন ইন্টেলিজেন্সে বলুন, যে কোনো কিছু বলুন, আমাদের সঙ্গে কম্পিটিশন আসতে পারে? আপনি যা বলছেন সেটা খুব সাংঘাতিক অভিযোগ। আমি যা বলি সাংঘাতিক অভিযোগ করি, মানে এটা নিয়ে তো নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন না, চ্যালেঞ্জ করছে তো, কেস করতে পারেন। আরে করুক না মশাই, লটা এমনি এমনি পড়িনি, উইদাউট প্রুফ অভিযোগ কোনোদিন কিছু বলে না, ঠিক আছে? আমি প্রমাণ করে দেখেছিলাম যে ওরা এটা হচ্ছে ফেক আনরিকগনাইজড ইউনিভার্সিটি। তার আগে তো কোনোদিন জানতেন না যে ও উচ্চ মাধ্যমিক পাস। আমার বেরো দিচ্ছি আমি, নবনালন্দা থেকে ক্লাস 8-এর সময় টিসি দেওয়া হয়েছিল, প্রত্যেকটা সিঙ্গেল ডিজিট পেয়েছিল, সব থেকে লোয়ার মেরিটেড ছেলে ছিল, সবার নিচে নাম ছিল, বাধ্য হয়েছিল নবনালন্দা কর্তৃপক্ষ। তার সব ডকুমেন্ট আপনার কাছে আছে? কিছু তো আছে। কোন সালে হয়েছিল সেটা যদি বলেন। আমি কিচ্ছু বলবো না, বলুন না কেস করতে, চ্যালেঞ্জ করে যাচ্ছি আমি। সাংঘাতিক অভিযোগ কিন্তু সংকেত মিডিয়ার পর্দায় উনি করছেন একেবারে সরাসরি, এবং বারে বারে বলছেন যে আমি চ্যালেঞ্জ করছি, প্রয়োজনে আদালতে যাক। নিশ্চয়ই এর পেছনে কিছু নিগূঢ় রহস্য তো নিশ্চয়ই আছে। কিন্তু আমি আপনাকে অন্য প্রশ্ন করি, আপনি তো যেটা বললেন সেটা একদম ব্যক্তিগত কথা, তৃণমূলের বিরুদ্ধে আপনি কি বলবেন? বিজেপির সৈনিক, বিজেপির কার্যকর্তা,
তৃণমূলের বিরুদ্ধে কি বলবেন? আমি কেন বলতে যাবো? আপনি একটা লাইনকে মুছে ছোট করতে পারবেন না, পাশে বড় লাইন টেনে দেবেন, অটোমেটিক্যালি এটা ছোট হয়ে যাবে। আমরা আমাদের পজিটিভ কাজ, আমাদের মোদীজি যা কাজ করছেন, বিজেপিকে সমর্থককে এমনি এমনি পাচ্ছে নাকি? সবাই পাগল, যত বুদ্ধিমান মমতা ব্যানার্জি আর ওর ভাইপো। ডায়মন্ড হারবার, স্পেশালি ডায়মন্ড হারবার কথা বলুন। ডায়মন্ড হারবারের প্রত্যেকটা তৃণমূল ব্যক্তি, একমাত্র ক্রিমিনাল বাহিনী ছাড়া সবাই অভিষেকের বিরুদ্ধে ভোট দেবে। যদি বলেন কেন, বিষয় হচ্ছে আপনারা যারা জার্নালিস্ট, আপনাদের যা রয়েছে, আপনাদের সংস্থা, তাদের দু একজনকে পাঠিয়ে দিন, যে বুথগুলো সব তৃণমূলের, সংখ্যালঘুদের ভোট নিয়ে বড্ড করে, তা সব দেখাচ্ছিল। 2019 সালে দেখাচ্ছিল না যে 1400 বুথের বেশি বিজেপি 333টা বুথেও পেয়ে গেল হচ্ছে 2,80,000 ভোট। মুসলিমরা ঢেলে ওকে ভোট দিয়েছিল। তা সেই সব গ্রামে ঢুকে বলতে বলুন যারা তৃণমূল করেছে, যে আপনারা কাকে করেন? আর তৃণমূল করি, তৃণমূল কতটা আমরা আজীবন করি, যতদিন তৃণমূল আছে। তা 2018 পঞ্চায়েত ভোট দিতে পেরেছিলেন? এই যে 15-16 লক্ষ যে ভোটার ভোট দেয়, 10টা ব্যক্তিকে খুঁজে আনুন যে তারা এসে বলবে হ্যাঁ আমি ভোট দিয়েছি, 2018-তে তৃণমূল পার্টিকেই ভোট দিয়েছি, আমি তৃণমূলের। 10টা আঙুল এক্ষুনি কেটে দেবো, মিনের সামনে বলে দিলাম, রাজনীতি ছেড়ে দেবো। 10টা লোক আনতে বলছি। আপনি বিষয়টা বুঝুন, কি তৃণমূল, কি সিপিএম, কি কংগ্রেস, কি বিজেপি নাই। আমরা ব্যক্তিগতভাবে সকলে মানুষ, আমাদের কিছু ডেমোক্রেটিক রাইটস আছে, যার ফলে আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে গর্ব অনুভব করি। ভারতবর্ষের সব থেকে বৃহত্তম ডেমোক্রেটিক কান্ট্রি, সেই কান্ট্রির নাগরিক হয়ে সে তৃণমূল পার্টি করতে পারে, তার অধিকার আছে তৃণমূলকে ভোট দেওয়ার। সে তার নিজের পার্টিকে ভোট দিতে পারছে না, শুধু ডায়মন্ড হারবারে ভোটার বলে। অভিষেক তার ডেমোক্রেটিক রাইটসটা কেড়ে নিয়েছে। 2018-তে কোনো নমিনেশন করতে হবে, কারণ ভোট যেতে হলো না, বুথে যেতে হলো না। 2023-ও তাই। এই সিস্টেম মেনে নেওয়া যায় না। প্রত্যেকটা মানুষ, সিপিএম করুক, তৃণমূল করুক, কংগ্রেস করুক, আইএসএফ করুক, আর বা অন্য কোনো ভোট না দিক, নোটাতে দিক, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার জন্য অভিষেককে ডায়মন্ড থেকে হটানোর দরকার। আপনি এটা বলছেন, আমি তর্কের খাতিরে প্রশ্ন করি যে ধরুন যে মানুষগুলো পুজোর আগে জামা কাপড় পেলো বা কাপড় জিনিসপত্র পেলো, তারা কি ভোটটা দিতে চাইবে না 2024-এ? এক। দ্বিতীয়, ধরুন বার্ধক্য ভাতা শুরু করলেন মমতা ব্যানার্জি, দিয়ে উঠতে পারছেন না রাজ্য সরকারের তরফ থেকে, উনি দৌলতপুরের যে মাঠ কল্যাণে, সেখান থেকে উনি চালু করলেন একটা প্রোগ্রাম। তো এই যে অনুষ্ঠানগুলো উনি করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করলেন, তার ফলস্বরূপ সাধারণ মানুষ কি ভোটটা দেবেন? আপনি বলেছেন শুধু ক্রিমিনাল বাহিনী ভোট দেবে। আচ্ছা, অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে না, এই যে সিপিএম এর আমলে, কমিউনিস্ট আমল থেকে এটা শুরু হয়েছে। কমিউনিস্টদের একটা থিওরি ছিল যে মানুষকে চাহিদাটাকে কখনো পূরণ করো না, তাহলে তোমার কাছে আসবে না। ঠিক। ওই জন্য সেন্ট্রাল টাকাগুলো ফেরত পাঠিয়ে দিত। আমার কাছে 2001 সালে, এটা বামফ্রন্টের পলিসি। হ্যাঁ, বামফ্রন্টের পলিসি ছিল। 2001 সালে আমার মনে হচ্ছে 200 কোটি কোটি টাকা প্রধানমন্ত্রী যোজনা, তখন বাজপেয়ী জি ছিলেন প্রধানমন্ত্রী, টাকাটা ফেরত পাঠিয়ে দিয়েছিল, খরচা করতে দেয়। পুরো সমাজকে পার্টি অফিসমুখী করেছিল কিছু পাওয়ার জন্য। এই যে রাজনীতি, যে রাজা নীতি, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে জনগণও থাকবে, লিডাররাও থাকবে, সব রাজা। এটাকে ভিখারি নীতিতে পরিণত করেছিল এই পলিটিক্যাল পার্টিগুলো। তৃণমূল সেটাকে আরো বেশি পরিমাণে করেছে। আচ্ছা, ওই যে 60,000 লোককে যে বার্ধক্য ভাতা দিল, এর জন্য 31 কোটি টাকা যে বছরে কোথেকে পেয়েছে? কে দিয়েছে? ও তো দেখালো ওর কোনো ইনকাম নেই। 2019 রেভিনিউ দিলে ওর ইনকাম নেই, টাকাটা কোথা তার? ও তো বলেনি তৃণমূল ফান্ড থেকে এসছে। টাকাটা কোথেকে দিয়েছে বলতে হবে তো। ও তো পায় তো সাংসদদের 5 কোটি টাকা লোকাল এরিয়া ডেভেলপমেন্টের জন্য, আর মাসে ভাতা পায় 2 লাখ টাকা। তাহলে টোটাল 5 বছরে ও পাবে হচ্ছে কত? 5 24 100 কোটি, 1 কোটি 20 লাখ টাকা। তারপরে করোনার জন্য আবার কেটে নেওয়া হয়েছিল, পাচ্ছিল 1 কোটি 4.5 লাখ টাকা। 30% করে কেটে নেওয়া হয়েছিল 2 বছর। তো কোথেকে পেল 31 কোটি টাকা? কয় লাখ টাকা? গরুর টাকা। এই পঞ্চায়েতে সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকা পাঠাতো তার কমিশনের টাকা।
তো বলুন না, এই অভিযোগটা তো বিজেপি দীর্ঘদিন ধরে করছে। 2021-এর ভোটের আগে থেকে শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি বিজেপিতে যাওয়ার পর তিনি বলেছেন আমার কাছে সমস্ত তথ্য আছে, আমি সমস্ত তথ্য আমি দিচ্ছি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাবেনি, তাকে অ্যারেস্ট করা হবে। কিছু শুভেন্দু যখন বলেছেন নিশ্চয়ই হবে, হবে, নিশ্চয়ই হবে, ভোটটা হতে দিন। সেটা 21-এর সমস্ত কিছু আমরা যারা রয়েছি না, আমরা সব একটা সময়ের আন্ডারে। এই যে ট্রাম্প 71 বছর বয়সে, যিনি ওই আপনার আমেরিকার প্রেসিডেন্ট হলেন, ওবামা হচ্ছে 57 বছর বয়সে। আপনি বলবেন 71 বছর হয়েছে, 57 বছর, কেউ আগেও নয় কেউ পরে না, আমরা সব টাইম জোনের আন্ডারে, সবকিছু ঠিক হয়ে যাবে, টেনশন নেবেন না। আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি যে এক্সপেরিমেন্টালি কতটা ফেল হবে। সাংসদ হিসাবে পাবে হচ্ছে 5 কোটি টাকা। তাহলে 5 কোটি টাকা, এই যে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের টাকাটা, অভিষেক ব্যানার্জি সাংসদ হিসেবে কতটা ফেলিয়ার? অভিষেক ব্যানার্জি, আমি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলাম, সাংসদ হিসেবে যে টাকা পেয়েছিল 2 দফায়, তার থেকে 5 কোটি পিআরএস এর ডাটা, প্রত্যেক এমপির ডাটা পিআরএস এ থাকে, এটা কেউ বলবে না, আপনি জেনে নিন। বলার মতো হিম্মত অনেকের খুব কম আছে, বিজেপি ছাড়া লোকের ছাড়া। 5 কোটি, জার্নালিস্টরা অনেকে জানলেও বলবেন, 5 কোটি 4,31,600 টাকা, যেটা ডায়মন্ড হারবারের জনগণের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে, মানে এমপি ল্যাডের মাধ্যমে যে টাকাটা বরাদ্দ হয়েছিল আমাদের নাগরিকদের জন্য, ডায়মন্ড অধিবাসীদের, ভোটারদের জন্য, সেই টাকাটা অভিষেক ব্যানার্জি খরচা না করতে পেরে ফেরত চলে গেছে। এত বড় অপদার্থ তথ্য বলছে। আরো কত অপদার্থ দেখুন, যে ন্যাশনাল অ্যাভারেজ, জানি যে সাংসদ হয়েছি, আমি তো পার্লামেন্টে যাবো, উপস্থিত থাকবো, এটাই তো নিয়ম। সেখানে গিয়ে আমার সমস্ত বক্তব্য বলবো, আমার সাংসদ এরিয়া যা কিছু আছে, যেখানে 15% হচ্ছে মাত্র অ্যাটেন্ডেন্স, সেখানে ওর হচ্ছে 15% মাত্র, যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 79.2, অর্থাৎ প্রায় 80। উপস্থিত ছিল না। যেখানে নাম্বার অফ ডিবেটস ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 46.2, আমার সাংসদ এরিয়ায় কোনো কিছু নেই, আমি ডিবেটসে অংশগ্রহণ করব, সেখানে ওর হচ্ছে কত 2। যেখানটায় নাম্বার অফ কোশ্চেন ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 210, ওর হচ্ছে 84। প্রাইভেট মেম্বার্স বিল 0। 16 লোকসভা একই, প্রথমে যখন লোকসভায় আসে অ্যাটেন্ডেন্স হচ্ছে 28%, যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 80%। নাম্বার অফ ডিবেটস অনলি 3, যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 67। অ্যাভারেজ গড়ে এক একটা এমপি ডিবেটসে অংশগ্রহণ করছে 700টা, ও করছে মাত্র 3টে। আর এবারে আরো কমে গেছে 2টো, এরপর হবে 1টা। সেবারে 28% পেয়েছিল প্রথমবারে, তারপরে 15%, এরপর উপস্থিতি হবে না। আপনি একে বলতে পারবেন এই সফল সংসদ? না, এটা নিয়ে আমি একটা কথা বলি আপনাকে, কাউন্টার করি আপনাকে। সেটা হচ্ছে, আমার যতটুকু মনে পড়ে 2019-এর ভোটের আগে, তখন আপনাদের প্রার্থী ছিলেন নীলাঞ্জন রায়। আপনি নীলাঞ্জন রায়ের সমর্থনে, খুব ভুল না হলে আমি একটা প্রোগ্রাম দেখেছিলাম আপনার, আমার সাংবাদিক কভার করতে গেছিল, বাটানগরের মুখে একটা প্রোগ্রাম হয়েছিল। সেখানে আপনি নীলাঞ্জন বাবুকে পাশে বসিয়ে, আপনি নিজে সুবক্তা, আপনি খুব সুন্দর ভাবে, এটা বাস্তব যে রাজনৈতিক ভাবে এখন যারা যে কজন সুবক্তা আছেন তার মধ্যে উনি অন্যতম। তো আপনি ঠিক এইটাই একেবারে ফোন বের করে আপনি 2014 থেকে 2019 ঠিক এই তথ্যগুলোই দিলেন। প্রথম টার্মে উনি কি করেছেন? তথ্য দিয়েছেন। তথ্য তো ভুল কথা বলে না, ঠিক বলে। কিন্তু তাতে হলোটা কি না, হলো যে ভদ্রলোক 71,000 ভোটে জিতেছিলেন প্রথমবার আপনাকে হারিয়ে, আমি তখন তৃতীয় হয়েছিলেন যদিও, আবুল হাসনাত খানকে 71,000 ভোটে হারিয়ে জিতলেন তিনি। তারপরের বার আপনি তথ্য দেওয়ার পর তিনি প্রায় আগের বারের মার্জিনের থেকে 3 গুণেরও বেশি ভোটে জিতলেন। তাহলে আপনার এই বক্তব্য সাধারণ মানুষ শুনলো না কেন? বা আপনার যে প্রার্থী ছিলেন তিনি কি সেটাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারলেন না? মানুষের কাছে সেই বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারলো না যে সংসদে যাওয়াটা দরকার, সংসদ হিসাবে আমার যা প্রাপ্য বরাদ্দ সেগুলোকে কাজে লাগানো দরকার। না, অ্যাকচুয়ালি এই তথ্যগুলো নীলাঞ্জন বলেনি, এগুলো আমিই বলেছি। আপনি বলেছিলেন।
প্রথম কথা হচ্ছে আপনাকে দেখতে হবে, ওই সময় জেলা সভাপতি ছিলাম, সংগঠন আমি তৈরি করেছিলাম, ঠিক। এবং আমি মানে আমার টিম, এখানে আমি মানে আমি না, মোদিজি মানে মোদিজির পুরো টিম। এক্স্যাক্টলি। আমাদের সংগঠনে এরকমই হয়, কেউ আমাদের সামনে রয়েছে, পুরো টিমই কাজ করে। তো আমাদের পুরো টিম নিয়ে আমরা 1400 বেশি বুথ জিতেছিলাম। ও বাছাই করে 400 বুথকে টার্গেট করেছিল এবং 333টা বুথে 2,80,000 ভোট পেয়েছে, 90%-এর বেশি। আপনি এটা বাদ দিন, ওর 3,20,000 থেকে অ্যাকচুয়ালি হেরে যায় তো 2019। না, ওটাকে আমি বাদ দেবো কি করে? এবার